সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিরুল স্টাডি। তো আজকে আমি তোমাদের যে কেমিস্ট্রির চ্যাপ্টার লুসেন্ট জেনারেল সায়েন্সেস করছিলাম, সেখানে আজ কেমিস্ট্রি আমরা 14 নম্বর চ্যাপ্টার নন মেটাল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1 থেকে 13টি চ্যাপ্টার আলোচনা করা হয়ে গিয়েছে। এছাড়া বলে রাখি, তোমরা যদি ফিজিক্স দেখতে চাও লুসেন্ট জেনারেল সায়েন্সের, তো আমার চ্যানেলে সম্পূর্ণ ফিজিক্সের প্লে লিস্ট করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা, প্রথমেই দুঃখিত এতদিন পর ভিডিও আপলোড করার জন্য। এবার থেকে একটু কন্টিনিউ করার চেষ্টা করব। দেখো, শুরু করছি আজকে প্রথমেই সেটা হচ্ছে নন মেটাল বা অধাতু নিয়ে। তো দেখা যাক, ইন মডার্ন পিরিয়ডিক টেবিল দেয়ার আর 24 নন মেটাল। তো আমাদের যে বর্তমান আধুনিক পর্যায় সারণী, সেখানে 24টা অধাতু রয়েছে, যার মধ্যে 11টা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে লিকুইড। তো অ্যান্ড এখানে 82 আছে। তো ফ্রেন্ডস, এখানে 82 হবে না, এখানে 11টা আর একে 12টা, তো 12 আর 12 24। তো এখানে তোমরা 12 করে নেবে, 8টা কেটে 12টা সলিড। তো তোমরা এখানে গুগলে এখানে 24টা জায়গায় অনেক সময় তোমরা 22টা নন মেটাল দেখতে পাবে। যদি গুগলে সার্চ করো, তো 22 সেখানে তোমরা এই সলিডের এখানে 10 করে নেবে, সেখানে 10টি সলিড যদি 22টা ধরা হয়। আর বইয়ের হিসাবে এখানে আসলে 11টা গ্যাসেস, একটা লিকুইড আর 12টা সলিড হবে। তো নেক্সট দেখো, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আর নন মেটাল। যেই সমস্ত এলিমেন্টগুলো ইলেকট্রোনেগেটিভ হয় সেগুলো নন মেটাল। ইলেকট্রোনেগেটিভ আমরা আগে আলোচনা করেছি, যেগুলো তড়িৎ ঋণাত্মক মৌল। তোমরা কেমিস্ট্রি আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপর দেখো, নন মেটালস আর ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তো অধাতু হচ্ছে মানে তাপ ও তড়িতের কুপরিবাহী। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের মধ্যে পড়ছে গ্রাফাইট হচ্ছে একটা ব্যতিক্রম অধাতু। গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও এটা তড়িতের সুপরিবাহী, তাপ তড়িতের। এরপর দেখো, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম আর সেমিকন্ডাক্টর, এগুলো হচ্ছে এক্সেপশন। সিলিকন আর জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সিলিকন আর জার্মেনিয়াম সম্পর্কে আমরা তোমাদের ফিজিক্সেও করিয়েছি শেষ চ্যাপ্টারে, যেখানে আমরা ইলেকট্রনিক্স পড়িয়েছিলাম। তো এরপর দেখো হাইড্রোজেন, এবং এখানে এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখানে কয়েকটি নন মেটালের ধর্ম আলোচনা করা হচ্ছে। দেখো হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে ইজ দি লাইটেস্ট গ্যাস হ্যাভিং 3 আইসোটোপ। তো হাইড্রোজেন একটা হচ্ছে খুবই হালকা গ্যাস, সর্বোচ্চ একটা লাইটেস্ট বলতে পারো হালকা গ্যাস। তো হাইড্রোজেনের এখানে 3টে আইসোটোপ আছে, একটার নাম প্রোটিয়াম, একটার নাম ডিউটেরিয়াম, একটার নাম ট্রিটিয়াম। শুধুমাত্র ট্রিটিয়ামটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল। যে হাইড্রোজেনের কোন আইসোটোপটি রেডিও অ্যাক্টিভ ফ্রেন্ডস, এরকম পরীক্ষায় আসে, তো সেটা হবে ট্রিটিয়াম। এছাড়া মনে রাখবে যে হাইড্রোজেনের কোন আইসোটোপে মানে কোনো নিউট্রন সংখ্যা নেই, তো সেটি হয়ে যাবে প্রোটিয়াম। একমাত্র প্রোটিয়াম হচ্ছে এমন একটি হাইড্রোজেন যেখানে কোনো নিউট্রন নেই, মানে একমাত্র প্রোটিয়ামই আছে যাতে পর্যায় সারণীর মধ্যেই, যাতে কোনো নিউট্রন নেই। তো নিউট্রন কি করে পাই আমরা, উপরেরটা হয় ভর সংখ্যা আর নিচেরটা হয় প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা পেয়ে যাই আমরা, বা পারমাণবিক সংখ্যা। নিচেরটা বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো এবারে দেখো, প্রোটিয়াম ইজ অনলি ওয়ান আইসোটোপ ইন পিরিয়ডিক টেবিল হ্যাভিং 0 নিউট্রন। তো প্রোটিয়াম হচ্ছে একমাত্র পর্যায় সারণীর একমাত্রই আইসোটোপ যেটার হচ্ছে 0 নিউট্রন আছে। তো এরপর দেখো, ডিউটোরিয়াম অক্সাইড ইজ নোন অ্যাজ হেভি ওয়াটার। তো এটা বহুবার বলেছি আমি, ডিউটোরিয়াম অক্সাইড মানে হচ্ছে D2O, এটাকে বলা হয় হেভি ওয়াটার বা ভারী জল। এবং এটা কোথায় ব্যবহার করা হয়, ইট ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিয়েক্টর অ্যাজ মডারেটর। তো নিউক্লিয়ার রিয়েক্টরে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ভারী জল। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লিকুইড হাইড্রোজেন ইজ ইউজড অ্যাজ রকেট ফিউল। তো আমরা যে রকেটে জ্বালানি রূপে কী ব্যবহার করে থাকি, তরল হাইড্রোজেন ব্যবহার করে থাকি। এটা আমি তোমাদের ফিউল চ্যাপ্টারে এসেছিলো, এটা যে তরল মানে রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় লিকুইড হাইড্রোজেন। তো এরপর দেখো নেক্সট, হাইড্রোজেন ইজ নোন অ্যাজ রেঞ্জ এলিমেন্ট
বিকজ ইট মে কেপ্ট ইন গ্রুপ ফার্স্ট অ্যান্ড গ্রুপ 7-এ। তো হাইড্রোজেনকে রেঞ্জ এলিমেন্ট বলা হয়, কারণ কি, কারণ এটা গ্রুপ প্রথমেও অবস্থান করে এবং গ্রুপ 7-এতেও ধরা হয়। তো বাংলায় হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল। তো দুষ্টু মৌল বলা হয় কেন, কারণ এর নির্দিষ্ট স্থান দেওয়া সম্ভব হয় না হাইড্রোজেনকে। কখনো কখনো হাইড্রোজেনকে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যেও ধরা হয়, আবার গ্রুপ ফার্স্টেও ধরা হয় হাইড্রোজেনকে, তাই একে নিষ্ক্রিয় মৌল বলে বা রেঞ্জ এলিমেন্ট বলা হয় ইংরেজিতে। তো এবার দেখো ওয়াটার বা জল সম্পর্কে দেখো কিছু বলা হচ্ছে। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে হার্ড ওয়াটার, যাকে বাংলায় বলা হয় খর জল, আর একটা হচ্ছে সফট ওয়াটার বা যাকে বলা হয় স্বাদু জল। তো খর জলটা কি, খর জল হচ্ছে লেস ফোর্থ উইথ সোপ, যেটা মানে যেই জলে তোমরা সাবান ঘষলে খুব কম ফেনা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো খর জল। আর স্বাদু জল হচ্ছে মোর ফোর্থ উইথ সোপ, এবং মানে যেখানে তোমাদের বেশি পরিমাণে ফেনা উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা স্বাদু জল, যদি সাবান ঘষা হয় জলের মধ্যে। তো এরপর দেখো হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারটা কি, ডিউ টু প্রেজেন্স অফ সলিউবল ইম্পিউরিটিজ অফ বাইকার্বনেট, ক্লোরাইড অ্যান্ড সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। দেখো এখানে বলে দিচ্ছি হার্ড ওয়াটারটা কি, সহজে যদি বলি তো হার্ড ওয়াটার হচ্ছে জলের মধ্যে যেসব মানে সলিউবল ইম্পিউরিটিজ, মানে যেসব ধরো জলের মধ্যে চকের গুঁড়ো কিংবা কোনো কাদা ধরো গুলে গেল, তো এটার ফলে কি হয়, একটা ইম্পিউরিটিসে গোলা হলো, তো সেটা আস্তে আস্তে খর জলে পরিণত হয়ে যায় বা হার্ড ওয়াটারে। তো এটাকেই আমরা বলে থাকি হার্ড ওয়াটার, মানে তার মধ্যে সলিউবল ইম্পিউরিটি থাকে হার্ড ওয়াটারের মধ্যে। তো হার্ড ওয়াটারের মধ্যে সাধারণত এখানে ধরা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বিভিন্ন ইম্পিউরিটি, যেমন এখানে দেখো ক্যালসিয়াম বাইকার্বনেট হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, অথবা ক্যালসিয়াম সালফেট হতে পারে। এছাড়া ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে ইম্পিউরিটিগুলোর মধ্যে। এরপর দেখো হার্ডনেসকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস আর একটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। তো টেম্পোরারি হার্ডনেসটা কি, দেখো ডিউ টু দি প্রেজেন্স অফ বাইকার্বনেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটের ফলে টেম্পোরারি হার্ডনেস পাওয়া যায়। আর পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ ক্লোরাইড অ্যান্ড সালফেট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। আর ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্লোরাইড আর সালফেটের জন্য কি পাই আমরা, এখান থেকে পাচ্ছি পার্মানেন্ট হার্ডনেস। তো চলে আসবো আমরা নেক্সট। দেখো টেম্পোরারি হার্ডনেস ইজ রিমুভড বাই বয়েলিং। তো টেম্পোরারি হিসেবে মনে রাখবে টেম্পোরারি হার্ডনেস আর পার্মানেন্ট হার্ডনেসকে কীভাবে রিমুভ করা হয়। তো টেম্পোরারি হার্ডনেসকে আমরা রিমুভ করতে পারি বয়েলিংয়ের সাহায্যে, অ্যান্ড ক্লার্কস মেথডের পদ্ধতিতে আমরা টেম্পোরারি হার্ডনেস রিমুভ করতে পারি। এবং অন্যদিকে হোয়াইল মানে দেখো যেখানে পার্মানেন্ট হার্ডনেস ইজ রিমুভড বাই সোডা অ্যাশ প্রসেস, এবং যেখানে পার্মানেন্ট হার্ডনেসটাকে আমরা দূর করছি সোডা অ্যাশ পদ্ধতির মাধ্যমে। তো সোডা অ্যাশের সংকেত হচ্ছে Na2CO3, এটা সোডা অ্যাশের সংকেত। এরপর দেখো পার্মানেন্ট হার্ডনেস ইজ অলসো রিমুভড বাই পারমিটিউট প্রসেস। তো পার্মানেন্ট হার্ডনেসটা রিমুভ করা হচ্ছে পারমিটিউট প্রসেসের সাহায্যে রিমুভ করা হয়, এছাড়া সোডা অ্যাশ পদ্ধতির সাহায্যেও রিমুভ করা হয়। তো এরপর দেখো ইন আইস এভরি মলিকুল অফ H2O is associated with 4 other H2O molecule by hydrogen bonding in a tetrahedral fashion. তো এই যে জলের অণুগুলি কীভাবে থাকছে, জলের অণুগুলি থাকছে একটা টেট্রাহেড্রাল পদ্ধতির সাহায্যে। টেট্রাহেড্রালকে বাংলায় বললে সেটা হবে চতুস্তলকীয় যে আকার। টেট্রাহেড্রাল আকারটাকে তোমরা কেমন সেটা জানতে চাও তো তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, অথবা তোমরা ক্লাস 11 বই পেয়ে যাবে টেট্রাহেড্রাল সম্পর্কে বিভিন্ন সংকায়ন পদ্ধতি, যেখানে বলে হাইব্রিডাইজেশন, সেখানে পেয়ে যাবে টেট্রাহেড্রাল মানে কেমনভাবে সজ্জিত থাকে এই যে H2O এই মলিকুলগুলি, তোমরা বুঝতে পেরে যাবে হাইব্রিডেশনের ওখানে। তো দেখো দাস আইস হ্যাজ লেস ডেন্সিটি দ্যান ওয়াটার, কোথায় ফ্রেন্ডস, তুমি দেখো দাস আইস হ্যাজ অ্যান open structure with large empty space due to existence of hydrogen bonding, thus ice has less density than water. তো এখানে কি বলা হচ্ছে দেখো
এখানে বলা হচ্ছে যে বরফের যে অণুগুলি সেটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে এবং বরফের কি হয়, বরফের যে ঘনত্ব হয় সেই বরফের ঘনত্ব কম হয় জলের ঘনত্ব থেকে, কিন্তু বরফ তো আমরা কঠিন ধরে থাকি বরফকে, তো এখানে দেখো একটু উল্টো হচ্ছে, একটু ব্যতিক্রম হচ্ছে। মানে আমরা কি জানি যে কঠিনের ঘনত্ব বেশি হয় জলের থেকে, কিন্তু এখানে দেখো বলা হচ্ছে যে আইস হ্যাজ লেস ডেন্সিটি, অর্থাৎ কঠিনের ঘনত্বই কম হচ্ছে দেন ওয়াটার, জলের থেকে, অর্থাৎ তরলের থেকে কঠিনের ঘনত্ব ঘনত্ব এখানে কিন্তু কম হচ্ছে, জলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। তাই আমরা জলের ব্যতিক্রান্ত প্রসারণও বলে থাকি, এক জায়গায় আছে দেখো, এরপরেই আমরা পড়বো জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। তো এগুলো হয় সাধারণত স্ট্রাকচারের জন্য হয়ে থাকছে জলের। দেখো এরপরে কি বলা হচ্ছে, as ice melts at 0 degree Celsius a number of hydrogen bonds are broken down and space between water molecule decrease so that water molecule moves closer together। তো যখন কি হচ্ছে দেখো, যখন আইসটা মেল্ট হতে শুরু করছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ধরো বরফটা গলতে শুরু করলো, তখন এই নাম্বার অফ হাইড্রোজেন বন্ড আর ব্রোকেন, তখন এই যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে, অ্যান্ড স্পেস থাকছে তাদের মধ্যে, যে ফাঁকা জায়গাগুলি থাকছে সেই জলের ফাঁকা জায়গাগুলো থাকছে জলের অণুগুলির মধ্যে, সেইগুলো কি হচ্ছে খুব কাছাকাছি ভেঙে যাওয়ার ফলে বন্ধনগুলি, সেই জলের অণুগুলি খুব কাছাকাছি আসতে শুরু করছে, একে অপরের সাথে কাছাকাছি আসছে, সেই ফাঁকা জায়গাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে, জলের অণুগুলি তখন খুবই কাছাকাছি চলে আসছে, তখন কি হচ্ছে আস্তে আস্তে ঘনত্ব বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি, আমরা যেই ধরো বরফটাকে একটু তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করার ফলে বরফটা ধরো গলতে শুরু করলো, তখন এর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো ছিল সেই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে গিয়ে বরফের অণুগুলি আরো কাছে চলে আসছে, এর ফলে তারা কি হচ্ছে ডেনসিটিটা বাড়ছে। তো এরকম দেখো, এই যে ডেনসিটি প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে বরফ থেকে গলতে গলতে জল হলো, এবং জল থেকে আস্তে আস্তে এই ডেনসিটি কতক্ষণ বাড়বে, যতক্ষণ না 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছাবে ততক্ষণ এই ডেনসিটি বাড়তে থাকবে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তো বন্ধুরা মনে রাখবে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে যায়। এরপরে যখন আবার আমরা তাপ প্রয়োগ করব তখন কি হবে, তখন এই জলের ঘনত্ব আবার কমতে থাকবে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পর জলের ঘনত্ব কেন কমতে থাকবে তার কারণটা দেখো এর পরে দেওয়া আছে। তো ফ্রেন্ডস এবারে দেখো, তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম যে যখনই আমরা মানে উষ্ণতা প্রয়োগ করছি, অর্থাৎ বরফ গলে যখনই জল হতে শুরু করেছে তখনই তার যে ঘনত্ব সেটা বাড়তে থাকছে। দেখো দ্য ডেনসিটি অফ ওয়াটার ইনক্রিজ অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট 0 to 4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস অবধি সেটা ইনক্রিজ করছে। নেক্সট দেখো অ্যাভোভ 4 ডিগ্রি সেলসিয়াস, যখন 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায়, ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, তখন কি বৃদ্ধি পেয়ে যায়, কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি পেয়ে যায়, গতিশক্তিটা, অফ দ্য মলিকুল ইজ সাফিসিয়েন্ট টু কজ দ্য মলিকুল টু ডিসপ্রেস disperse and the result in that the density is steadily decrease with increase in temperature। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে ধরো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি বললাম যে জলের ঘনত্ব সর্বোচ্চ হলো, তো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা যখনই আরো উষ্ণ করতে থাকবো তখন না জলের যে মধ্যে যে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার যাকে বলে থাকি, তো এখানে জলের অণুর গতিবেগগুলো এই ভি এর মান বাড়তে থাকবে, ভি এর মান বাড়তে থাকলেই সেখানে জলের অণুগুলির কি হয়ে যাবে, গতিশক্তি বাড়া মানেই সেখানে ভি এর মানও বাড়া, অর্থাৎ তখন জলের মধ্যে যে অণু আছে অণুগুলি একে অপরের ধাক্কা খেতে লাগবে, ধাক্কা খেতে লাগার ফলে তখন অণুগুলি স্থির থাকছে না, তাদের মধ্যে তখন কিন্তু ঘনত্ব আরও কমে যাবে, একটু ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে যাবে। দেখো এখানে বলা হচ্ছে স্টেডিলি ডিক্রিজ, মানে স্বল্পভাবে কী হবে, কমে যাবে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, তাহলে কিসের জন্য কমে যাচ্ছে, তাদের মধ্যে গতিশক্তি বেড়ে যাচ্ছে, গতিশক্তি বেড়ে যাওয়ার ফলেই অণুগুলির ধাক্কা ধাক্কি শুরু করে দিচ্ছে ভেতরে এবং তখন কমে যাচ্ছে। তাহলে সুতরাং তোমরা এখান থেকে যেটা ভালোভাবে মনে রাখবে জলের ব্যতিক্রান্ত প্রসারণে, সেটা হচ্ছে যে মনে করো একটা বরফ ছিল, বরফ থেকে যখন আমরা গলিয়ে জল করছি তখন তার ডেনসিটিটা কি হচ্ছে, ইনক্রিজ করছে, ডেনসিটি কতক্ষণ ইনক্রিজ করবে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ডেনসিটি ইনক্রিজ করবে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়ে যাবে।
তারপর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পর আমরা যখন আবার সেই জলটাকে উষ্ণ করব তখন আস্তে আস্তে ডেনসিটিটা আবার ডিক্রিজ করতে শুরু করে দেবে। তো এতটুকু তোমরা ভালোভাবে মনে রাখবে। এবার দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, যাকে আমরা বলে থাকি H2O2। তো হাইড্রোজেন পারঅক্সাইডটা কি? হাইড্রোজেন পারঅক্সাইড হ্যাজ পেল ব্লু কালার। পেল ব্লু মানে হচ্ছে ফ্যাকাশে নীল বর্ণের। ইট হ্যাজ ডেনসিটি 1.44 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো হাইড্রোজেন পারঅক্সাইডের এখানে ঘনত্ব হচ্ছে 1.44, অর্থাৎ মানে প্রতি 1 ঘন সেন্টিমিটার এলাকার মধ্যে এত গ্রাম থাকবে হাইড্রোজেন পারঅক্সাইড, এতটাকে পরিমাণকে রাখা যাবে। দেখো মোর দ্যান দ্যাট অফ ওয়াটার, যেটা হচ্ছে জলের ঘনত্বের থেকে বেশি। জলের ঘনত্ব হচ্ছে 1.0 গ্রাম পার ঘন সেমি, আর সেখানে হচ্ছে 1.44 গ্রাম পার ঘন সেমি। সুতরাং আমরা বলতে পারি যে হাইড্রোজেন পারঅক্সাইডের থেকে জলের ঘনত্ব কম। তো এবার দেখো হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ইউজড অ্যাজ ব্লিচিং ফাইন অ্যান্ড ডেলিকেট মেটেরিয়ালস। ইট অলসো ইউজড অ্যাজ হেয়ার ব্লিচ। তো হাইড্রোজেন পারঅক্সাইড হেয়ার ব্লিচের কাজে লাগে। এরপর দেখো ইট ইজ ইউজড অ্যান অ্যান্টিসেপটিক ওয়াশিং উন্ডস, ears, teeth, etc. under the name of পেরিহাইড্রল। তো এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইড পেরিহাইড্রল নামেও পরিচিত, এবং সেগুলি অ্যান্টিসেপ্টিক, ওয়াশিং উন্ডস, ইয়ার্স, টিথ এগুলোতে কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। তো এগুলোর সব অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজে লাগে, অ্যান্টিসেপ্টিক হিসেবে। তো এরপর দেখো ইট ইজ অলসো ইউজড অ্যাজ রকেট ফিউল। এছাড়া হাইড্রোজেন পারঅক্সাইডকে আমরা রকেট ফিউল হিসাবে ব্যবহার করে থাকি। তো এরপর আমরা দেখব হেভি ওয়াটার। দেখো হেভি ওয়াটার বা ভারী জল, যেটা আগেও বললাম, এটা হাইড্রোজেন ডিউটেরিয়াম অক্সাইড দিয়ে তৈরি হয়, D2O। হেভি ওয়াটার ইজ এ ইনজুরিয়াস টু প্লান্টস, অ্যানিমেল অ্যান্ড হিউম্যান বিংস। তো হেভি ওয়াটার আমাদের জন্য কি ক্ষতিকর। হোয়ার্স অর্ডিনারি ওয়াটার ইজ মেজর সোর্স অফ লাইফ। যেখানে অর্ডিনারি সোর্স হচ্ছে একটা আমাদের, অর্ডিনারি ওয়াটার হচ্ছে মেজর সোর্স অফ লাইফ। দিস ইজ প্রবাবলি ডিউ টু স্লোয়ার দ্য রেট ইন হুইচ ডি প্লাস আয়ন। তো D2O থেকে কি উৎপন্ন হচ্ছে? ডি প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে। পার্টিসিপেট ইন এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন, এবং যেখানে ক্যাটালাইজড রিয়াকশন করছে কার সাথে? H প্লাস আয়নের সাথে। অর্ডিনারি ওয়াটার H প্লাস আয়নের সাথে। তো এবার দেখো হেভি ওয়াটার ইজ ইউজড ইন নিউক্লিয়ার রিয়েক্টর টু স্লো ডাউন দ্য স্পিড অফ নিউট্রন অ্যান্ড ইজ কল্ড মডারেটর। তো হেভি ওয়াটার কী কাজে লাগে? হেভি ওয়াটার কাজে লাগে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা হয় আমাদের সেই স্পিডটাকে স্লো ডাউন করার জন্য, হেভি ওয়াটার কাজে লাগে। তুমি বলে রাখি, এছাড়া তোমাদের যদি বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা হয় তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। তো এরপর দেখো অক্সিজেন। দেখো এগুলো সম্পর্কে আমরা সকলেই কম বেশি সকলেই পরিচিত। তো অক্সিজেন কি? ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ এয়ার, এক্সিস্ট ইন 3 ডিফারেন্ট আইসোটোপ। তো অক্সিজেনের 3টে আইসোটোপ আছে, OH-16, OH-17, OH-18। তো মেইনলি আমরা যেটা বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে OH-16। এবার দেখো ওজোন ইজ অ্যালোট্রপ অফ অক্সিজেন। অ্যালোট্রপ কি বলেছি? অ্যালোট্রপ বা অ্যালোট্রফি, সেটা হচ্ছে রূপভেদ। তো ওজোন হচ্ছে অক্সিজেনের একটা রূপভেদ। ওজোন রিডিউস দি এফেক্ট অফ আলট্রাভায়োলেট রেইজ ইন দি অ্যাটমসফিয়ার। তো ওজোন কী করে? আমাদের যে ইউভি রশ্মি থাকে সেটাকে রিডিউস করে দেয় ওজোন। এবার দেখো অক্সিজেন। অক্সিজেন ইজ কালারলেস, অর্ডারলেস অ্যান্ড টেস্টলেস। তো অক্সিজেন কালার, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। ইট এক্সিস্ট ইন 3 স্টেবল আইসোটোপ। তো অক্সিজেনের 3টে আইসোটোপ আছে, যেটা প্রথমেই আমরা বললাম। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে যে আইসোটোপটা পাওয়া যায় সেটা হচ্ছে OH-16। তো এবার দেখো ইন অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমাদের যে সৌরমণ্ডলে, যে আমাদের অ্যাটমসফিয়ার ও বায়ুমণ্ডলে O2 ইজ নিয়ারলি 21%। অক্সিজেন আমরা 21% ধরা হয়, কোনো কোনো বইয়ে তোমরা 20 পয়েন্ট সামথিং দেখতে পাবে। বাই ভলিউম, আয়তনের দিক থেকে অক্সিজেন গ্যাস ইজ রিলিজড
in the atmosphere mainly as a result of photosynthesis taking place in plants। তো এই যে অক্সিজেন আমাদের একটা ফটোসিনথেসিস ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো নিচে ফটোসিনথেসিসের রিয়াকশনটা তোমাদের দেওয়া আছে, তো এটা তোমরা বায়োলজিতেও দেখতে হবে ফটোসিনথেসিসের রিয়াকশনটা। তো আমি একবার বলে দিই ফটোসিনথেসিস রিয়াকশনে কী হচ্ছে। দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড মিশে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর তার সাথে 12 অণু জল মিশে কি সূর্যালোকের আর উপস্থিতিতে কি উৎপন্ন করছে। দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু জল মিশে সূর্যালোকের উপস্থিতিতে কি উৎপন্ন করছে? 1 অণু গ্লুকোজ উৎপন্ন করছে, 6 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে আর 6 অণু জল উৎপন্ন করছে। এটা হচ্ছে ফটোসিনথেসিসের রিয়াকশন। তো এরপর দেখো, অক্সিজেন ইজ ইউজড ইন আর্টিফিশিয়াল রেসপিরেশন ইন কেস অফ সার্জারি। তো সার্জারির সময় আমাদের যে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ব্যবহার করে থাকি, হার্ট এইলমেন্টস অ্যান্ড ইজ ইউজড বাই মাউন্টেন্স অ্যাট হাই অল্টিটিউড। তো আমরা যদি কোনো উঁচু পাহাড় পর্বতে উঠি, উচ্চ মানে অল্টিটিউড এ উঠি, তো এবং সি ড্রাইভার্স এবং সমুদ্রে যারা ড্রাইভ করে তাদের জন্য তারা কী ব্যবহার করে? সবসময় অক্সিজেন ব্যবহার করে। অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর রেসপিরেশন। তো অক্সিজেন আমাদের রেসপিরেশনের জন্য খুবই এসেনশিয়াল ফর হিউম্যান বিংস। বলছি আমরা হোয়েন ইনহেল, যখন অক্সিজেন আমরা ইনহেল করি, ইট পাসেস ইনটু ব্লাড থ্রু, তখন এটা রক্তের সাথে কী হয়ে যায়? ব্লাড থ্রু লাংস অ্যান্ড কম্বাইন উইথ হিমোগ্লোবিন টু ফ্রম অক্সিহিমোগ্লোবিন। তো আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন সেটা আমাদের রক্তে হিমোগ্লোবিনের সাথে মিশে যায় এবং হিমোগ্লোবিন তৈরি করে। ইন দিস ফর্ম ইট ইজ ক্যারিড টু দি ভ্যারিয়াস পার্টস অফ বডি অ্যান্ড টেক্স পার্ট ইন দি অক্সিডেশন রিয়াকশন। এবং এর ফলে কি হয়? আমাদের বডিতে অক্সিডেশন রিয়াকশন হয়, যেখান থেকে আমরা কি পাই? যেখান থেকে আমরা এনার্জি পাই। এনার্জি রিলিজড অ্যাজ এ রেজাল্ট অফ ইট এভরি এসেনশিয়াল সাস্টেইন লাইফ। এবং এর ফলে আমরা এনার্জি পাচ্ছি, আর আমরা তো জানি আমাদের শরীরের বেঁচে থাকার জন্য এনার্জি কতটা দরকার। তো এবার দেখো, লিকুইড অক্সিজেন ইউজড অ্যাজ অক্সিডাইজার। তো লিকুইড অক্সিজেন কী কাজে লাগে? লিকুইড অক্সিজেন অক্সিডাইজার হিসাবে কাজে লাগে, আর লিকুইড হাইড্রোজেন কাজে লাগে রকেট ফুয়েল হিসাবে ইন দি স্পেস রকেট। তো এটা অক্সিডাইজার রূপে কাজে লাগে কোথায়? স্পেস রকেটের মধ্যে। অক্সিজেন ইজ অলসো ইউজড ইন অক্সিজেন ইথিলিন অ্যান্ড অক্সি অ্যাসিটিলিন। দেখো, ফ্লেম হুইচ ইজ এমপ্লয়েড ফর ওয়েল্ডিং অ্যান্ড কাটিং অফ মেটেরিয়ালস। তো এগুলো সব কাজে লাগে অক্সিজেনের। তো এবার দেখো ফ্রেন্ডস, নেক্সট আমরা পড়বো ওজোন সম্পর্কে। তো আমরা আগেই পড়েছি যে ওজোন হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদ। তো ওজোন, আমরা জানি ওজোনের একটি স্তর আছে কোথায়? আমাদের ভূপৃষ্ঠে। এটা যদি ভূপৃষ্ঠ হলো, তো ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন স্তর আছে, যেমন প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এভাবে স্তর আছে। তো এই স্তরগুলো সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, তো আমি এই স্তরগুলোর সম্পর্কে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম অনেক আগে, তোমরা চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো ভিডিওটি, যেটা মাধ্যমিকের বইয়ে ধরো দেওয়া আছে, অথবা এই স্তর সম্পর্কে তো দেখে নিতে পারো। তো ওজোন হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই পাওয়া যায়, যেটা সাধারণত তোমার 25 থেকে শুরু হয়, সম্ভবত 35 অবধি থাকে ওজোন স্তরটা। তোমরা দেখে নিতে পারো, আমার চ্যানেলে ভিডিও করা আছে অলরেডি ওজোন স্তরে। দেখো, ওজোন ইজ এ পেল ব্লু গ্যাস উইথ পাঞ্জমেন্ট স্মেল। পাঞ্জমেন্ট স্মেল মানে হচ্ছে ওজনের গন্ধটা কেমন? ওজনের গন্ধ হচ্ছে একটা কটু গন্ধ বলতে পারো। পাঞ্জমেন্ট মানে কটু গন্ধ বা ঝাঁঝালো গন্ধ যাকে বলে। ইটস ভেপার ডেন্সিটি ইজ 24 হুইচ হেভিয়ার দ্যান এয়ার। তো ওজন হচ্ছে বাতাসের থেকে ভারী একটা গ্যাস। ওজন ইজ ন্যাচারাল ইন ক্যারেক্টার অ্যান্ড ডাজ নট চেঞ্জ দ্য কালার অফ এইদার ব্লু অর রেড লিটমাস পেপার। তো ওজন কী করতে পারে? চেঞ্জ করতে পারে না। ডাজ নট চেঞ্জ দ্য কালার অফ এইদার ব্লু অর রেড লিটমাস পেপার। তো অর্থাৎ নীল অথবা লাল লিটমাস পেপারকে কোনো কালারে চেঞ্জ করতে পারে না। নেক্সট দেখো, ওজন ইজ ইউজড ফর স্টারলাইজিং ওয়াটার অ্যাজ ইট ইজ এ জার্মিসাইড। এটা জার্মিসাইডের কাজে লাগে। এছাড়া অ্যাজ ওয়েল অ্যাজ ডিসইনফিক
তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ ডেসিনফিকট্যান্ট, এছাড়াও এটা ডেসিনফেক্ট্যান্টের কাজে লাগে। ইট ইজ অলসো ইউজড অ্যাজ ব্লিচিং এজেন্ট, তো ওজন একটা ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ফর ডেলিকেট ফাইবার, ডেলিকেট ফাইবারের জন্য অয়েলস, স্টার্চ, ইভরি এটসেট্রা। ইট ইজ ইউজড ইন ইন্ডাস্ট্রি ইন ম্যানুফ্যাকচার অফ সিল্ক অ্যান্ড সিনথেটিক ক্যাম্পার। তো ফ্রেন্ডস এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, ইট ইজ ইউজড ইন ইন্ডাস্ট্রি অফ ম্যানুফ্যাকচার অফ সিল্ক অ্যান্ড সিনথেটিক ক্যাম্পার। তো বন্ধুরা তোমাদের এত অবধি এখন করে দিচ্ছি, দেখো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, তো নেক্সট ভিডিও পেয়ে যাবে তোমরা এরপরে। নেক্সট ভিডিওতে আমি বাকিটা কমপ্লিট করে দেবো চ্যাপ্টারটি। তো তোমাদের বুঝতে যদি কোথাও কোনো রকমের অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওর নিচে। ধন্যবাদ।